প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে ইউনূসের উপদেষ্টাদের ব্যাংক হিসাব তলব নাটক নাকি শুদ্ধি অভিযান। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আবারও বইছে পরিবর্তনের হাওয়া। সাম্প্রতিক একটি খবর দেশের রাজনীতিতে নতুন করে আলোচনার ঝড় তুলেছে। খবরটি হলো, সাবেক অন্তর্বর্তী সরকারের 4 জন প্রভাবশালী উপদেষ্টা এবং একজন বিশেষ সহকারীর ব্যাংক হিসেব তলব করা হয়েছে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU মঙ্গলবার 3 মার্চ এই নির্দেশ জারি করেছে। প্রশ্ন উঠেছে, এটি কি কেবলই একটি নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়া নাকি এর পেছনে লুকিয়ে আছে গভীর কোনো রাজনৈতিক মেরুকরণ? বর্তমান বিএনপি সরকার কি আসলেই বিগত সরকারের অনিয়মের বিচার করতে যাচ্ছে, নাকি এই পদক্ষেপের পেছনে অন্য কোনো সমীকরণ কাজ করছে? BFIU থেকে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে পাঠানো চিঠিতে 5 জনের হিসেব তলব করা হয়েছে। প্রথমে গতকাল, এটি গত পরশু রাত থেকেই সামনে এসেছিল। 3 তারিখ রাতেই ছাত্র সমন্বয়ক থেকে উপদেষ্টা বনে যাওয়া আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার হিসাব তলব করার খবর। কিন্তু গতকাল রাত থেকে এই খবরটি চাউর হয়েছে যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সহ আরও 3 জন উপদেষ্টা এবং ডক্টর ইউনূসের একজন বিশেষ সহকারীর ব্যাংক হিসেব তলব করা হয়েছে। যাদের হিসেব তলব করা হয়েছে তারা কারা, আমরা সেটি যদি একটু দেখে নিই। সেটি হচ্ছে, 1 নম্বরে যদি বলি, সৈয়দা রিজওয়ানা হাসান, যিনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পাশাপাশি পানি সম্পদ এবং সর্বশেষ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। 2 নম্বর ফাউজুল কবির খান, যিনি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা এবং এর সাথে আরও দায়িত্বে ছিলেন সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়। 3 নম্বর আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সাবেক উপদেষ্টা, যিনি ছাত্র সমন্বয়ক থেকে উপদেষ্টা হয়েছিলেন। আদিলুর রহমান খান, যিনি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে ছিলেন। খোদাবক্স চৌধুরী, যিনি একসময় পুলিশের আইজিপি ছিলেন, সাবেক আইজিপি এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, স্পেশালি তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় চালাতেন এবং কথিত আছে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রকার হর্তা-কর্তা ছিলেন। উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত, জাস্ট সামনে ছিলেন কিন্তু পেছন থেকে চালাতেন এই খোদাবক্স চৌধুরী। এই খোদাবক্স চৌধুরীরও ব্যাংক হিসেব তলব করা হয়েছে। BFIU স্পষ্ট করে বলেছে, আগামী 3 কর্মদিবসের মধ্যে তাদের ব্যক্তিগত সব অ্যাকাউন্টের তথ্য জমা দিতে হবে। সংস্থাটি খতিয়ে দেখছে এই অ্যাকাউন্টগুলো থেকে কোনো অস্বাভাবিক লেনদেন হয়েছে কিনা। আপনারা ইতিমধ্যেই খবর পেয়েছেন, ইতিমধ্যেই জানেন যে ইউনূসের উপদেষ্টাদের নামে দুদক দুর্নীতি দমন কমিশনে অভিযোগের পাহাড় জমা হয়েছে এরই মধ্যে। এবং দুদকের যে কমিশন বা দুদক চেয়ারম্যান থেকে শুরু করে কমিশনারদেরকেও কিন্তু ইতিমধ্যে 2 দিন আগে তাদেরকেও সরিয়ে দেওয়া হয়েছে। আপনারা আরও দেখেছেন, গতকালকে আর এক উপদেষ্টা নিজের সোশ্যাল মিডিয়া ফেসবুকে নিজের দুর্নীতি আমি করি নাই, আমি কলা খাইনি, এরকম একটা অবস্থা প্রকাশ করেছেন। তিনি হচ্ছেন আসিফ নজরুল। যাই হোক, উপদেষ্টারা এই যে অনির্বাচিত, অনিয়ন্ত্রিত, নিয়ম বহির্ভূতভাবে, এমনকি তাদের বিরুদ্ধে অভিযোগ আছে যে তারা নির্বাচনও বিলম্ব করতে চেয়েছিলেন এবং তাদের শাসন আমলে সমাজে কি পরিমাণ মব ছিল আপনি চিন্তা করুন। জাদুর কাঠি আছে, 17 তারিখে সরকার গঠিত হলো। সরকার গঠিত হওয়ার সাথে সাথে মব এক প্রকার উধাও হয়ে গেছে। কথিত আছে এই কিছু কিছু উপদেষ্টা, এই আসিফ নজরুল, রিজওয়ানা, এই ফাউজুল কবির খান, তারা বাংলাদেশে মব জারি রাখতে চাইছিলেন যাতে বোঝানো যায় যে নির্বাচনের পরিবেশ এখনো নাই, নির্বাচন আরো দেরিতে হবে, বিলম্ব হবে।
বিলম্ব হওয়ার কারণে তারা দেশে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে রাখতে চাইছিলেন, অর্থাৎ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মব তৈরি করা হয়েছিল। বিএনপিকে এগুলোর বিচার করবে না, করবে কিনা এখন সেটাই দেখার বিষয়। এই ঘটনা প্রবাহ দেখে জনমনে এখন বিশাল একটি প্রশ্ন চিহ্ন তৈরি হয়েছে। সাধারণ মানুষ জানতে চাইছে এগুলো কি নিছকই নাটক, নাকি সত্যিকার অর্থে জবাবদিহিতা নিশ্চিত করার চেষ্টা। অর্থাৎ এই যে ব্যাংক হিসাব চাওয়া হচ্ছে, এগুলো কি নাটক, নাকি সত্যিই তাদের বিরুদ্ধে যে অভিযোগের পাহাড়গুলো জমছে অভিযোগগুলো খতিয়ে দেখা। আমরা জানি অন্তর্বর্তী সরকার দেশের এক বিশেষ পরিস্থিতিতে দায়িত্ব নিয়েছিল এবং নানান রকম গাল গল্প দিয়ে তারা ক্ষমতায় এসেছিল, কিন্তু গত 1.5 বছর বাংলাদেশের মানুষের জীবন অতিষ্ঠ করে ছেড়েছে। এখন ক্ষমতায় বর্তমান বিএনপি সরকার সাধারণ মানুষের একটি বড় অংশ মনে করছে যদি বিএনপি সরকার আসলেই ইউনূস সরকারের আমলের কোনো অনিয়ম বা দুর্নীতির নিরপেক্ষ বিচার করতে পারে, তবে তার জন্য জনগণের কাছে ব্যাপক সাধুবাদ পাবে। সুশাসন প্রতিষ্ঠার পথে এটি হবে একটি বড় উদাহরণ। কিন্তু যদি এটি কেবল লোক দেখানো হিসেবে ব্যবহৃত হয়, তবে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। রাজনীতিতে একটা কথা প্রচলিত আছে, সুযোগ বারবার আসে না। বিএনপির জন্য বর্তমান সময়টা অনেক অগ্নি পরীক্ষার মতো। যদি তারা এই বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে না পারে, তবে সামনে কিন্তু 10 নম্বর মহাবিপদ সংকেত অপেক্ষা করছে। কেন এই সতর্কতা? এর কারণটি গভীরে। দেশের অন্যতম প্রধান এবং ঐতিহাসিক রাজনৈতিক দল আওয়ামী লীগকে নির্বাচনী প্রক্রিয়ার বাইরে রেখে একটি বিশেষ পরিস্থিতিতে এই নির্বাচনের মাধ্যমে বর্তমান সরকার গঠিত হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের ভাষায় একটি বিশাল রাজনৈতিক শক্তিকে বাইরে রেখে যে নির্বাচন হয় তাকে পুরোপুরি ত্রুটিমুক্ত বা সর্বজন গ্রাহ্য বলা কঠিন। অনেকেই একে ভেজাল নির্বাচন বা বিশেষ পরিস্থিতির নির্বাচন হিসেবে অভিহিত করছেন। এমতো অবস্থায় বর্তমান সরকারের টিকে থাকার একমাত্র এবং প্রধান উপায় হলো ভালো কাজ এবং জনগণের আস্থা অর্জন করা। দেশের সাধারণ মানুষ এখন আগের চেয়ে অনেক বেশি সচেতন। তারা প্রতিটি পদক্ষেপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। ভালো কাজটা কেমন ভালো কাজ হতে হবে? আওয়ামী লীগ সরকারের উদাহরণ কিন্তু সামনে আছে। আওয়ামী লীগ কি কাজ করে গেছে বাংলাদেশের মানুষ জানে। সেই কাজকে উতরে যেতে হবে, সেই কাজের চেয়ে ভালো কাজ করতে হবে। আওয়ামী লীগের কথা এই মুহূর্তে মনে পড়ছে, করোনা কালে সারা পৃথিবী যখন স্থবির অচল, তখনও কিন্তু আওয়ামী লীগ সরকার এবং সেই সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে বাংলাদেশ কিন্তু মাথা উঁচু করে দাঁড়িয়েছিল। সেই সময় অর্থনৈতিকভাবে পৃথিবী এক প্রকার মন্দার দিকে ঝুঁকছিল, বাংলাদেশ কিন্তু জেগে উঠেছিল। সেই কোভিড কালেও বাংলাদেশের রিজার্ভ উঠেছিল $48 বিলিয়ন। সেসবকে আজকে যদি করোনা বলেন বা আজকে যদি দুর্যোগ বলেন, আজকে যদি মহামারী বলেন, তাহলেও ভুল হবে না। একদিকে বাংলাদেশ পরিস্থিতি, অন্যদিকে বিশ্ব পরিস্থিতি, মধ্যপ্রাচ্য যুদ্ধ ইতিমধ্যেই সারা পৃথিবীতে আতঙ্ক তৈরি করেছে। এই সব কিছু মিলিয়ে বাংলাদেশের অর্থনীতি, সামাজিক অবস্থা যদি বিএনপি সরকার বজায় না রাখতে পারে কিংবা আওয়ামী লীগের চেয়ে যদি ভালো না করতে পারে, বেশি দিন লাগবে না, কয়েক মাসের মধ্যে বাংলাদেশের মানুষ পথে নামতে বাধ্য হবে। এই পরিস্থিতিতে বিএনপির শীর্ষ নেতৃত্ব, বিশেষ করে তারেক রহমানকে একটি বিষয় মনে রাখতে হবে, মসনদে বসা যত কঠিন, তা ধরে রাখা তার চেয়েও বেশি চ্যালেঞ্জিং। বিশেষ করে যখন দেশের একটি প্রধান রাজনৈতিক পক্ষ রাজনৈতিক মাঠের বাইরে রয়েছে। একটি সরকার যখন সব দলের অংশগ্রহণ ছাড়া ক্ষমতায় থাকে, তখন তার নৈতিক শক্তির প্রধান উৎস হয় জনসেবা এবং দুর্নীতি মুক্ত প্রশাসন, অর্থাৎ সামগ্রিকভাবে যদি আমি এটাকে বলি, সুশাসন নিশ্চিত করা। একমাত্র সুশাসন নিশ্চিত করেই যদি কিছুদিন টিকে থাকে এই সরকার টিকে থাকতে পারে। এছাড়া এই সরকারের টিকে থাকার কোনো সম্ভাবনা নেই।
যদি তারা ইউনূস সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে আনীত অভিযোগের সত্য প্রমাণ করতে পারে এবং সুষ্ঠু বিচার করে, তবে তাদের গ্রহণযোগ্যতা বাড়বে। কিন্তু যদি ব্যর্থ হয়, তবে মাত্র কয়েক মাস ক্ষমতায় টেকে থাকাও কঠিন হয়ে পড়তে পারে। জনগণের অসন্তোষ যে কোনো সময় দাবানলের মতো ছড়িয়ে পড়তে পারে, যা বর্তমান সরকারের জন্য অস্তিত্বের সংকট তৈরি করবে। ব্যাংক হিসাব তলব করা তদন্তের একটি প্রাথমিক ধাপ মাত্র। এটি কোনো অপরাধের চূড়ান্ত প্রমাণ নয়, তবে এই তদন্তের গতি প্রকৃতি বলে দেবে আগামী দিনে বাংলাদেশের রাজনীতির মোড় কোন দিকে ঘুরছে। বিএনপি সরকার কি পারবে নিরপেক্ষতার প্রমাণ দিতে, নাকি ক্ষমতার দ্বন্দ্বে হারিয়ে যাবে সুশাসনের প্রতিশ্রুতি? যদি হারিয়ে যায়, তাহলে বিএনপি সরকার হারিয়ে যেতেও খুব বেশি সময় লাগবে না। আমরা নজর রাখবো পরবর্তী পরিস্থিতির ওপর। আপনার কি মনে হয়, এই ব্যাংক হিসাব তলব কি স্রেফ নাটক, নাকি এর পেছনে বড় কোনো দুর্নীতির খবর আছে? বর্তমান সরকারের ভবিষ্যৎ নিয়ে আপনার মতামত আমাদের কমেন্ট করে জানান। এই মুহূর্তে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।